গতকাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছেন। হ্যাঁ, শেখ হাসিনা সরকারের আমলে ওনাকে বিভিন্ন মামলায় দণ্ডিত করা হয়েছে এবং বিভিন্ন অপরাধে দণ্ডিত করা হয়েছে, যার ফলে তিনি দীর্ঘ একটা সময় যাবৎ, দীর্ঘ বছর যাবৎ বাংলাদেশে আসতে পারেননি। গতকাল তিনি বাংলাদেশে ফেরত এসেছেন। তো ভিউয়ার্সগণ, এখন কথা হচ্ছে বাংলাদেশে যে তারেক রহমান ফিরে আসলেন, এর পরিপ্রেক্ষিতে আমাদের ভারতের অবস্থা কি? আমাদের ভারত কেমন চোখে দেখছে তারেক রহমানের এই ফিরে আসা কি? ভিউয়ার্সগণ, হয়তো রিসেন্টলি সবাই জানেন আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারে খারাপ অবস্থাতে। হ্যাঁ ভিউয়ার্স, রিসেন্টলি সেই অবস্থানটা আরো বেশি তীব্র হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক আগে যতটাই না খারাপ ছিল, রিসেন্টলি এসে আরো বেশি খারাপ হয়েছে। এবং এর কারণটা হচ্ছে যে কিছুদিন আগে বাংলাদেশের মধ্যে একজন সনাতন ধর্মের মানুষকে পুড়িয়ে ফেলা হয়েছিল, যার কারণে আমাদের ভারতে তীব্র আন্দোলন হচ্ছে যারা সনাতন ধর্মের রয়েছে। ঠিক আছে, তো এই সব মিলিয়ে বাংলাদেশের সঙ্গে কিন্তু আমাদের ভারতের সম্পর্ক পুরোপুরি খারাপ অবস্থানে। এখন কথা হচ্ছে তারেক রহমানের এই ফিরে আসাকে আমাদের ভারত কি চোখে দেখছে, ভালো নাকি খারাপ? হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত ইন ডিটেলস সবকিছুই জানবো। ভিউয়ার্স কোন, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট রিয়েক্টস ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স কোন, আজকে আমি যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি সেটা ATN নিউজ লাইভ ইউটিউব চ্যানেল নিবেদিত। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি, এবং আমাদের ভারত এটাকে কি চোখে দেখছে চলুন সেটাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। বাংলাদেশের রাজনীতির পালাবদল বদলে দিয়েছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র। পাল্টে গেছে আঞ্চলিক বন্ধুত্ব ও কূটনৈতিক সমীকরণ। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে। ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং বাণিজ্যিকভাবে ঘনিষ্ঠ এই সম্পর্ক 2024-এর গণঅভ্যুত্থানের পর বড় ধরনের টানাপোড়েনের মুখে পড়ে। বর্তমানে যা পৌঁছেছে সর্বোচ্চ উত্তেজনা ও তিক্ততার পর্যায়ে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে ভারত বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে নয়, বরং আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে দেখে। অভিযোগ করা হয় আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ও আধিপত্য বিস্তার করে আসছে নয়াদিল্লি। একই সঙ্গে বিএনপি ও ইসলামপন্থী দলগুলোকে সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করেছে ভারত। সম্প্রতি ভারতের সঙ্গে টানাপোড়েনের অন্যতম কারণ হল বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা ও আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে আশ্রয় দেওয়ার অভিযোগ। এর সঙ্গে যুক্ত হয়েছে জুলাই আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী হিসেবে পরিচিত শরীফ উসমান বিন হাদির মৃত্যু। এসব ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব আরও তীব্র হয়েছে। হ্যাঁ, একদমই সত্যি কথা। এই যে কারণগুলো বলা হলো এখানে এই নিউজটার মধ্যে, একদমই সত্যি কথা। এই কারণগুলোর জন্যই রিসেন্টলি বাংলাদেশের মানুষরা আমাদের ভারতকে আর পছন্দ করে না। হ্যাঁ, আর আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের ভারত সরকার দ্বারা যেই নিয়ম জারি করা হতো সেটাই বাংলাদেশে জারি করতেন আওয়ামী লীগ সরকার, মানে শেখ হাসিনা সরকার। তো এই বিষয়টা কিন্তু একদমই ভালো ছিল না। এবং আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু তিনি অন্যান্য যতগুলো দল রয়েছে বিরোধী দল, সেই দলগুলোকে পুরোপুরি দমিয়ে রেখেছিল। ঠিক আছে, যেটা কিন্তু একদম অবৈধ একটা কাজ। তাহলে চলুন ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি। লাইফ বয় লিমিটেড এডিশন প্যাক কিনে জিতে নিতে পারেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর টিকিট। লাইফ বয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, দেশের রাজনীতিতে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো ইতিহাসের সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে, যা ভারতের জন্য বাড়তি উদ্বেগের কারণ। অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে ইসলামপন্থীদের কঠোরভাবে দমন করা হয়েছিল। সেই দলগুলি এখন প্রকাশ্যে রাজনীতির মাঠে সক্রিয়। এই প্রেক্ষাপটে দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে দেশের মাটিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বিএনপি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারায় দেশের সবচেয়ে বড় অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন প্রধান শক্তি। ফলে বাস্তবতা বিবেচনায় নিয়ে বিএনপির উপর আস্থা রাখা ছাড়া ভারতের সামনে খুব বেশি বিকল্প নেই।
এদিকে ইন্ডিয়া টুডে তারেক রহমানের দেশে ফেরাকে ভারতের জন্য একটি ইতিবাচক সংবাদ হিসেবে দেখছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারত বিএনপিকে তুলনামূলকভাবে বেশি উদার ও গণতান্ত্রিক বিকল্প হিসেবে বিবেচনা করছে। যদিও দুই পক্ষের সম্পর্কের ইতিহাসে টানাপোড়েন রয়েছে, নয়াদিল্লির আশা তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপির নেতাকর্মীরা আরও সংগঠিত হবে এবং দলটি আগামী সরকার গঠনে সক্ষম হবে। ইন্ডিয়া টুডে আরও উল্লেখ করেছে, খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল, চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি চালিয়েছিল এবং পাকিস্তানের সঙ্গে দূরত্ব ধরে রেখেছিল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সেই অবস্থানে পরিবর্তন এসেছে এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার ইঙ্গিত দেখা যাচ্ছে, আর এতেই উদ্বেগ বেড়েছে ভারতের। প্রতিবেদনটিতে জামায়াত ইসলামী সহ কয়েকটি ইসলামপন্থী দলকে চরমপন্থী হিসেবে আখ্যা দিয়ে বলা হয়েছে, ভারত এসব দলকে সরাসরি হুমকি হিসেবে দেখে, সে কারণেই বিএনপির উপর আস্থা রাখতে বাধ্য হচ্ছে নয়াদিল্লি। আর ঠিক এই বাস্তবতায় তারেক রহমানের দেশে ফেরাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছে ভারত। আরিফ হাসান, এটিএন নিউজ। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত ইন ডিটেলস সবকিছুই বুঝতে পেরেছেন। তো হয়তো অনেকটা লং হয়ে গিয়েছে আজকের ভিডিওটা, তো আমি আপনাদের কাছে আরো 2 মিনিট চাচ্ছি, কারণ আমি কিছু গোপন সত্য আপনাদের মাঝে প্রকাশ করতে চাই, তাই আমি আপনাদের কাছ থেকে কিছুটা সময় নিতে চাই। তো ভিউয়ার্সগণ, আমি সেই গোপন সত্যগুলোকে আপনাদের মাঝে বলা শুরু করলাম। তো সত্যগুলোকে বলার আগে ছোট্ট একটা কথা বলতে চাই। আমি ভিডিওতে যখন কথা বলি, আমি নিরপেক্ষ হিসেবে কথা বলি। হ্যাঁ, যদি বাংলাদেশের ভুল থাকে আমি অবশ্যই সেটা বলি, এবং যদি ভারতের ভুল থাকে সেটাও আমি বলি। তো ফাইনাল কথা হচ্ছে, আমি নিরপেক্ষ হিসেবে কথা বলি, যার দোষ আমি তাকেই দোষী করি। তাহলে চলুন মূল বিষয়ে যাওয়া যাক। গোপন সত্যগুলোর মধ্যে প্রধান যে সত্যটা, সেটা হচ্ছে যে তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছেন। তিনি যদি সেই আওয়ামী লীগ সরকারের মতো হয়ে যায়, ঠিক আছে, আমাদের ভারতের সঙ্গে একদমই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে, ঠিক আছে, যদি আমাদের ভারত আগে আওয়ামী লীগকে যেভাবে ব্যবহার করেছে, যদি তারেক রহমানও সেই কাতারে চলে যায়, তাহলে আমার মতে বাংলাদেশ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। এবং বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে জয়যুক্ত করে, মানে বিএনপিকে জিতিয়ে দেয় বা বিএনপিকে অধিক ভোটে, ঠিক আছে, জয়লাভ করায়, পরবর্তীতে বিএনপি যদি ভারতের সঙ্গে একদমই মিশে যায়, তাহলে কিন্তু আবারও সেই আগের কর্মকাণ্ডগুলো হবে, যেই কর্মকাণ্ডগুলো আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছিল। এবং বাংলাদেশের যে ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে, তারাও আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে বিপাকে পড়েছিল, রিসেন্টলি আবারও পড়বে। তো আপনাদের কি মনে হয় বিএনপি এই কাজটা করবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন। এখন কথা হচ্ছে, আমাদের ভারত কেন স্বস্তি পাচ্ছে তারেক রহমানের ফিরে আসাতে? দেখুন, আমাদের ভারতের সরকার, ঠিক আছে, এবং আমাদের ভারতের মাথাওয়ালা ব্যক্তিরা খুব টেনশনে আছেন বাংলাদেশের যে ইসলামিক দলগুলো রয়েছেন ওনাদেরকে নিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। কারণ রিসেন্টলি বাংলাদেশ কিন্তু পাকিস্তানের সঙ্গে খুব ভালো সম্পর্ক করছে, যেটা আমাদের ভারতের ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, তো ভিউয়ার্সগণ, আশা করি বুঝতেই পারছেন, যদি তারেক রহমান, ঠিক আছে, বা বিএনপি যদি ক্ষমতায় চলে আসে, তাহলে বিএনপি যদি আগের মতো পাকিস্তানের সঙ্গে সম্পর্ক না রাখে, তাহলে কিন্তু ভয়টা পুরোপুরি কেটে যাচ্ছে। এবং ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় চলে আসে, তাহলে তো পাকিস্তানের সঙ্গে 100% সম্পর্ক ভালো করবে। তো আমাদের ভারতের কিন্তু এখানে ভয়ের কারণটা আরো বেশি বেড়ে যাবে। এক কথায় বলতে গেলে, আমাদের ভারত চাচ্ছে যে তারেক রহমানের দল মানে বিএনপি ক্ষমতায় আসুক এবং পাকিস্তানকে আগের মতো পছন্দ না করুক, পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখুক এবং ভারতের সঙ্গে সম্পর্ক রাখুক এবং ইসলামিক দলগুলো না জিতুক, তাহলেই সবকিছু ঠিকঠাক। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কি হতে যাচ্ছে বা কি হবে রিসেন্টলি এসে, এটা কিন্তু বলা খুব বেশি দায়। কারণ বাংলাদেশের মানুষ শুধুমাত্র একবার স্বাধীন হয়নি, তারা বহুবার স্বাধীন হয়েছে। রিসেন্টলি এসে শেখ হাসিনার কাছ থেকেও তারা স্বাধীনতা লাভ করেছে। তো সব মিলিয়ে তারা কিন্তু এখন অনেকটাই বুঝতে শিখেছে। তো আগের দিন এখন নেই, তো আগের হিসাব এখন করলে হবে না।
তো ভিউয়ার্সগণ, আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। আমিও আমার মনের কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি চাই ভালো সম্পর্ক হোক বাংলাদেশের সঙ্গে ভারতের। তবে সেটা বন্ধুর মতো বন্ধুর সম্পর্ক। এখানে যাতে কোনো ধরনের সমস্যা না থাকে। আমাদের ভারত যাতে কর্তৃত্ব না থাকে বাংলাদেশের উপর। আমাদের ভারতের বিএসএফ যাতে বাংলাদেশের সীমান্তে আর কোনো গুলি না চালায়। আসলে আমি চাই ভালো, ঠিক আছে? সেটা ভালোর মতো ভালো কি, স্বার্থপর ভালোকে আমি চাই না। তো ভিউয়ার্সগণ, আজকের সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি ভিউয়ার্স, এখানেই দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন। টাটা, বাই বাই।